সম্ভবত 10-11 সাল থেকে শুরু হয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবিত হয় বাংলাদেশে। এখানে দেখা যাচ্ছে 22-23 সালেও বরিশালে প্রকল্প বাস্তবিত হয়েছে। তো আজকের আমাদের যে ভেন্যুতে আছে বরিশাল অঞ্চলে বাস্তবায়িত 5টা, কয়টা তোমার? বরিশালে 5টি প্রকল্প, ভোলাতে আছে 2টি, এলজিডি আছে, রোডস অ্যান্ড হাইওয়েজের হয়তো আছে কিনা জানি না, একটা আছে বোধহয় সম্ভবত। তো এই প্রকল্পগুলো ইতিমধ্যে সমাপ্ত হয়েছে 22 সালে, সম্ভবত 21-22-এর দিকে। এই প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত ছিলেন, প্রকৌশলী বা অন্যান্য সংশ্লিষ্ট যারা তারা আছেন এখানে, আমি প্রথমে একটু পরিচিতি পরিচয় দিতে বলবো, তারপর আমাদের কার্যক্রম শুরু হবে। আমরা সেগুলো মোকাবেলা করেছিলাম। ইন ফিউচার প্রজেক্ট নতুনভাবে নিতে গেলে আমাদের কি কি বিষয় দৃষ্টি রাখতে হবে বা মেজার নিতে হবে, এ বিষয়ে কিছু পরামর্শ, মূল্যবান অবজারভেশন আমরা আশা করব। তো আমি একটু পরিচিতি দিচ্ছি। আমি সৈয়দ শহীদুল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বরিশাল অঞ্চল পানি উন্নয়ন বোর্ড। আমার ডান দিক থেকে তাহলে শুরু করছি আর কি, 5-7 মিনিট লাগবে আর কি। এখানে সার্বিক যে আলোচনা হলো তাতে প্রথমে আমাদের চেয়ারম্যান, এক্স জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব আছেন এখানে, উনি যেটা বলেছেন, উনি এই প্রজেক্ট বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। উনি একটা প্রকল্প বাস্তবায়ন করেন যেটার ফান্ড সমস্যা ছিল এবং পানির যে লেভেল হঠাৎ বেড়ে যাওয়াতে ব্যাপক ক্ষতি হয়, ধস নেমে চলে যায় জিনিসটা। এটা ওনার টাকা পাইতে অনেক কষ্ট হয়েছে আর কি, বোঝা যাচ্ছে। তা মনে হয় এটা কোনো ফ্রুটফুল কিছু আমরা পাই না এখান থেকে। তাহলে এখানে কোথায় ফল্ট ছিল? এটা নিশ্চয়ই ডিজাইন ফল্ট ছিল বা পরিকল্পনা আমাদের ভুল ছিল। সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে পরবর্তী প্রকল্প প্রণয়নে আমরা আশা করি কিছু ভালো কিছু পাবো, আশা করি। থ্যাংক ইউ। মিস্টার চুন্নু একই সমস্যা, উনিও ঠিকাদার হিসেবে কাজ বাস্তবায়ন করেন। দেখা যাচ্ছে প্রকল্পের সংখ্যা খুব কম ছিল, স্বল্প ফান্ড ছিল, আর্থিক ক্রাইসিস ছিল আর কি। ব্যাপক আকারে প্রকল্প নিলে এটা ভালো হতো। আর প্রজেক্ট মানে টিকে আছে নাকি? ঠিক আছে, ওনার প্রকল্প টিকে আছে এবং জনগণ সুফল পাচ্ছে আর কি। আচ্ছা, কৃষি উৎপাদন ওখানে বৃদ্ধি পেয়েছে এবং জনগণ সুফল পাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের প্রতিকূলতা মোকাবেলা করে ওখানে ফসল উৎপাদন হচ্ছে। পটুয়াখালী বন বিভাগ থেকে প্রতিনিধি আসছেন। উনি বনায়ন কার্যক্রমের জন্য যে অবকাঠামো, বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগে, সেগুলো অপতুল ছিল এবং এগুলো পুনর্বাসন, মেরামত এজন্য অর্থের স্বল্পতা ছিল। নতুন বন সৃজন করতে গেলে এখানে আরও ব্যাপক আকারে, আরও ব্যাপক জায়গায় বনায়ন হাতে নিতে হবে ইন ফিউচার যদি আমরা প্রজেক্ট বাস্তবায়ন করি। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবেলায় কিন্তু বনায়ন একটা গুরুত্বপূর্ণ। তাপমাত্রা লাঘবের ক্ষেত্রে হোক বা বেড়িবাঁধগুলো সাস্টেন করার জন্য আমাদের ফ্ল্যাট প্লেন থাকে রিভার সাইডে, কান্ট্রি সি সাইডে, ব্যাপক ম্যানগ্রোভ এইসব বনায়ন করা দরকার আসলে। সেগুলো দ্রুততম সময় হয়তো আমরা ওরা পারি নাই। দেখেছি 12-13 সালে আমি কক্সবাজার ওই বেল্টে চাকরি করতাম, তখন দেখতাম যে অপ্রয়োজনীয় পাহাড়ের মধ্যে হিলি নদী, কর্ণফুলী, এসব জায়গায় কোনো আসলে জলবায়ু এফেক্টে ওরা এফেক্টেড না। প্রকল্পগুলো ওই অঞ্চলেই বেশি হাতে নেওয়া হতো, ওখানে পলিটিক্যাল কারণে। তো ওইখানে হাতে নেওয়ার কারণে ফান্ডের স্বল্পতা, এই উপকূলীয় জেলাগুলো, সুন্দরবন, সাতক্ষীরা বা এই বরিশাল উপকূলীয় জেলাগুলোতে মনে হয় প্রজেক্টে ফান্ডের স্বল্পতা ছিল। ওই কারণেই ওদিকে বেশিরভাগ টাকা ব্যয় হতে এখানে নামকাওয়াস্তে কিছু প্রজেক্ট দেওয়া হয়। এগুলো স্বল্প 90 মিটার, 100-200 মিটার, এতে কোনো বিষয় না। এরকম কিছু কাজ বাস্তবায়িত হয়। অ্যাকচুয়ালি আমাদের কোস্টাল বেল্টে যে উঁচু এম্বাঙ্কমেন্টগুলো থাকে, ফ্ল্যাট এম্বাঙ্কমেন্টগুলো থাকে, ওইগুলো পরে অন্য বিভিন্ন প্রকল্পের দ্বারা রিহ্যাবিলিটেট হয়েছে, হয় নাই তা না। জলবায়ু ট্রাস্টি ফান্ড ওদিকে অতটা ব্যয় হয়েছে বলে আমি মনে করি না। অন্য প্রকল্পে আমাদের প্রেমিক বিভিন্ন ধরনের প্রকল্প হয়েছে, ওগুলোর মাধ্যমে কিছু কিছু আমরা কাজ করেছি অবশ্য। তো মোটামুটি এখন অনেক জেলায় সমস্যা নেই। ভোলাতে আমাদের কোনো সমস্যা তেমন নাই। ভোলাতে আমাদের একটা প্রকল্প বাস্তবিত হয়, আর বন বিভাগে একটা দেখা যাচ্ছে লিস্টে, ওটা সুফল পাওয়া গেছে। এবং ওভারঅল বরিশালে যেটুকু যে আমরা প্রকল্প বাস্তবায়ন করেছি খুব একটা ফেল এরকম নাই।
জনগণ সুফল পাচ্ছে। ক্লাইমেট চেঞ্জ যেটুকু যা হয়েছে এখানে সব জায়গায় মোটামুটি পিসিআরে দেখা যাচ্ছে ফ্রুটফুল কিছু সলিউশন পাচ্ছে। এখন আমাদের যুগোপযোগী আমাদের কোস্টাল যে ম্যাগমেন্টগুলো আছে এগুলো যে হাইটে বানানো সাফিসিয়েন্ট না, ওর থেকে বিভিন্ন সিগন্যালে নিম্নচাপে 1-1.5-2 মিটার পানি বেড়ে যায়, ওভারটপিং হয়, বাঁধধ্বংস হয়। এগুলো ডিজাইনের ক্ষেত্রে আমাদের সাস্টেনেবল ডিজাইন এগুলো দরকার আছে, যেখানে জলবায়ু আসলে অ্যাকচুয়ালি এই রিলেটেড অবকাঠামো আছে সেখানেই প্রকল্প হাতে নেওয়া উচিত। তা আমরা প্রকল্প প্রস্তাবনা তো আমরাই পাঠাই ডিপার্টমেন্ট, আমাদের সতর্ক দরকার আছে কোথায় আমি প্রকল্প দিব সেই বিষয়ে আমাদের যারা সহকর্মীবৃন্দ আছে আমি অনুরোধ জানাবো তাতে ওইভাবে প্রকল্প হাতে নেওয়া। বিশেষ করে নদী খনন এটা একটা জরুরি, নদীর নাব্যতা খুবই খারাপ অবস্থায় দক্ষিণাঞ্চলে, এগুলো নদী খনন ইনক্লুড করা হাই প্রায়োরিটি, বাঁধ নির্মাণ, বাঁধের হাইট বৃদ্ধি করা, এইসব ধরনের প্রজেক্টগুলো হাতে নিলে আমরা সুফল পাব। এই সীমিত বৈদেশিক যে অনুদান আমাদের পাওয়া যায় এটা দিয়ে এই ধরনের প্রকল্প হাতে নিতে হবে আর কি। তো পরিশেষে আমি এখানে উপস্থিত যারা ছিলেন অনেকক্ষণ বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন এবং জনপ্রতিনিধি জার্নালিস্ট ভাই আছে, কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, এর থেকে কিছু জিস্ট আমাদের যদি পাওয়া যায় সেগুলো রিপোর্ট দিতে কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মতবিনিময় সভায় সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা, মিডিয়া যদি বলার থাকে আমরা বলব। থ্যাংক ইউ। জলবায়ু পরিবর্তন ট্রাস্টি ফান্ডের আওতায় বিভিন্ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত আমাদের যে 90টি প্রকল্পের একটা পার্ট, বরিশাল অংশের পার্টের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আজকে যে কর্মশালা অনুষ্ঠিত হলো, এখানে বিভিন্ন শ্রেণী পেশার স্টেক হোল্ডার্স, জনপ্রতিনিধি, কর্মকর্তাদের কাছ থেকে আমরা যে অভিজ্ঞতার কথা শেয়ার করলাম তাতে দেখা যাচ্ছে যে আমরা উদ্দেশ্য ছিল অতীতে আমাদের বাস্তবায়িত প্রকল্পগুলো থেকে আমাদের কি কি সমস্যা ছিল এবং বর্তমানে তার জনগণ কতটুকু সুফল পাচ্ছে না পাচ্ছে এটা বিশ্লেষণ করে ইন ফিউচার প্রজেক্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা এই বিষয়টা কনসিডারে আনবো। এটাই দেখা গেছে যে অতীতে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয় এগুলো খুবই ছোট আকারের, স্মল স্কেলের ছিল। যতটুকু আমার দরকার ফান্ডের স্বল্পতার কারণে আমরা অতটুকু অ্যাড্রেস করতে পারি নাই। বিক্ষিপ্তভাবে স্বল্প দৈর্ঘ্যে প্রজেক্ট হাতে নেওয়া হয় এবং নদীতীর সংরক্ষণ যে কাজগুলো ছিল এটা সাস্টেন করা এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ছোটো ছোটো দৈর্ঘ্যের কাজ টেকানো কঠিন হয়ে যায়। আর অ্যাকচুয়ালি যেসব অবকাঠামোয় জলবায়ু পরিবর্তনের প্রজেক্ট নেওয়া দরকার ছিল সবগুলো আমরা সেভাবে নিতে পারি নাই। বিশেষ করে ওগুলিও আমাদের যে বেরি বাঁধগুলো আছে, বাঁধের দৈর্ঘ্য স্বল্প, হাইট কম আছে, এগুলো হাইট বাড়িয়ে যুগোপযোগী করা এটা ছিল না বিধায় অনেক বাঁধ টেকসই হচ্ছে না, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এগুলো ইন ফিউচার প্রজেক্ট হাতে নিতে গেলে আমাদের প্রয়োজনে যে পোল্ডারটা হাতে নেওয়া হবে সেটা ফুললি লেন্থে যেন করা হয়, ওই যতটুকু প্রয়োজন অতটুকু দৈর্ঘ্যে যেন করা হয় এবং এর ফান্ড ম্যানেজমেন্ট, পেমেন্ট এই জিনিসগুলো আরও সহজতর করা দরকার ছিল। এগুলো জটিল ছিল, ফিজিবিলিটি স্টাডি ছিল না, সেগুলো করা দরকার আছে। তো এগুলো কনসিডার করে আমরা যদি ফিউচারে প্রকল্প হাতে নিই, উপকূলীয় অঞ্চলে অ্যাকচুয়ালি কোন কোন অবকাঠামোয় আমাদের প্রজেক্ট নেওয়া দরকার সেগুলো যদি ঠিকমতো নেওয়া হয় তাহলে অত্র এলাকার জনগণ উপকৃত হবে। ধন্যবাদ। আমি না এটা একটা মানে এ ধরনের আশঙ্কা দীর্ঘদিন ধরে করা হচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি পানি আস্তে আস্তে সমুদ্রপৃষ্ঠের পানিতে বেড়ে যাচ্ছে। এটা জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবীর যে সিএফসি গ্যাসের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বনায়ন ধ্বংস হয়ে গেছে আমাদের। এই কারণে সমুদ্রপৃষ্ঠে যে হিমালয় পর্বতে বরফ গলে যাচ্ছে, এগুলো বৃষ্টিপাত বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন বর্তমান বছরগুলোতে অধিক বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির কারণে তো পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। তো আমরা আশঙ্কা করছি ইন ফিউচার তাপমাত্রা যদি বৃদ্ধি পেতেই থাকে, আমরা যদি এটা যদি লাঘব করতে ব্যর্থ হই তাহলে বাংলাদেশের মতো ছোট্ট স্বল্প দৈর্ঘ্যের একটা ভূখণ্ড অন্থাটি হারিয়ে যাবে। এটা সায়েন্টিস্টদের একটা গবেষণার ফল আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আমরা পাশাপাশি বিভিন্ন দেশে, বাংলাদেশের মতো বিভিন্ন দেশে বনায়নের গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এর ফলে কিছুটা লাঘব তো হচ্ছেই আর কি। এটা যদি অব্যাহত থাকে, আমরা যদি এটা প্রতিরোধের যে বিকল্প ব্যবস্থা নিতে পারি তাহলে হয়তো আশঙ্কাটা কমে যাবে। আর যদি অব্যাহত থাকে তাহলে
আপনার ক্ষতি হতেই পারে। হচ্ছিল, পৃথিবীর যে ক্ষত সেটা নিজেকে নিজে সারিয়ে তুলছিল। এটি যখন আমাদের শিল্পায়নের যুগ শুরু হলো তখন থেকেই মূলত আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের বিষয়গুলি আসলে এসে গেল। কারণ আমরা তখন হিউম্যান ইন্টারাকশন, অর্থাৎ আমরা মানুষ হিসেবে আমরা যেগুলি পৃথিবীর বুকে বিভিন্ন ক্ষত, অতিরিক্ত ক্ষত তৈরি করতে থাকলাম। এই যে শিল্পায়নের যে বর্জ্য, আমাদের যে ফসিল ফুয়েল, এইটার কারণে আমাদের যে পরিবেশ উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমাদের যে মেরু অঞ্চল এটির বরফ গলে যাচ্ছে, বরফ গলার ফলে আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এই উচ্চতা বাড়ার কারণে আমাদের বাংলাদেশের মতো যে সমস্ত দেশ আছে যেগুলি এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে, আমাদেরটা হয়তো 1/3, কারোর হয়তো কম, কারোর হয়তো পুরাটাই এভাবে ডুবে যাবে। তো এই ধরনের যে ইস্যুগুলি, তারপর বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, এই ধরনের যে বিষয়গুলির যে ফ্রিকুয়েন্সি এবং এটার যে ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা, সবই আসলে বৃদ্ধি পাচ্ছে। তো এই পুরা জিনিসটা আসলে গ্লোবাল ইস্যু। এই জিনিসটা খুব ব্যাপক স্কেলে আসলে অ্যাড্রেস করা দরকার। তো আমাদের এই জলবায়ু পরিবর্তনের যে ফান্ড আছে এটি মূলত আমাদের গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ, যে সরকার প্রথমে শুরু করেছে কিছু না কিছু করার। তো এটি আসলে বিশেষ করে এই জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা বাংলাদেশের যে অংশে সবচেয়ে ওর্সলি এফেক্টেড হবে সেটি আসলে আমাদের উপকূলীয় অঞ্চল, অর্থাৎ তার ভিতর বরিশাল বিভাগ 1 নম্বরে থাকবে। এ কারণে আমাদের যে এই অঞ্চলের যে গুরুত্ব, এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই জায়গায়। আমাদের যে নদীর পানি বৃদ্ধি পেলে আমাদের যে বাঁধ আছে সেটি যে এখন কাভার করবে না, আমরা বিভিন্ন বাঁধ বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে কাজ করছি, সেটা আমাদের সবগুলি প্রজেক্টের বাদই আসলে একটা পার্টিকুলার লেভেলে নিয়ে যাওয়া উচিত। তা নাহলে যে জলবায়ু পরিবর্তন যে আগামী 20 বছর, 30 বছর, 50 বছর পরে কোন অবস্থায় যাবে আমরা যেভাবে শুনছি, যেভাবে প্রিডিকশন আসছে, তো তা না হলে দেখা যাচ্ছে যে আমাদের যে এইখানের যে সাস্টেনেবিলিটি, এই এলাকায় যে আমাদের বসবাসযোগ্যতা, এটাই থাকবে না। এতগুলি লোক কোথায় শিফট করবে? এটি আসলে একটা বড় ইস্যু, এটি গ্লোবাল ইস্যু। এটি আসলে গ্লোবাল পর্যায়ে যে ধরনের একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল বা হচ্ছে, আমরা আসলে সেইভাবে পাই না। অনেক সময় অনেক আশ্বাস পাই, বিভিন্ন ধরনের যে মিটিং হয় কিংবা দেখা যায় একেবারে শেষ পর্যন্ত এসে আমাদের যেসব হওয়ার কথা, এখানে আসলে অনেক বড় 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 মেগা প্রজেক্ট হওয়া উচিত ছিল এই ইম্প্যাক্ট কমানোর জন্যে, যেগুলি আসলে এখনো শুরু হয়নি। তবে আমাদের এখনো আশা শেষ হয়ে যায়নি। আমরা আশা করব যে আমাদের যারা পলিসি লেভেলে আছে, আমাদের যারা টপ লেভেলে আছেন, আমাদের যারা দেশের প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা যারা আছেন, ওনারা আমাদের গ্লোবাল লিডার, গ্লোবাল লেভেলে এগুলি পার্সু করে আমরা যে ওর্সলি অ্যাফেক্টেড হচ্ছি এটা বোঝাতে সক্ষম হবেন যারা বিশ্ব নেতৃবৃন্দ আছেন। এবং যে পর্যাপ্ত ফান্ড, যেটা আসলে আমাদের মতো দেশের ক্ষেত্রে এত পর্যাপ্ত ফান্ড অ্যারেঞ্জ করা সম্ভব না, কারণ এটা আসলে এত লোনও নেওয়া সম্ভব না। আর এগুলো আমরা লোন কেন নিব? কারণ এটা তো আসলে শুধু আমাদের ইস্যু না, আমরা তো এটার ফল ভোগ করছি মাত্র। এটার সুফল তো উন্নত দেশ যারা আছে সব তো তারা ভোগ করছে, আর এটার যে সাইড ইফেক্ট এগুলি তো আসছে আমাদের উপর। কাজেই আমাদের এগুলা ডোনেশন হিসাবেও কিছু দেওয়া উচিত, যেটা কার্বন চার্জ বিভিন্ন ধরনের হিসাবে আমরা পাওয়া উচিত। এগুলি আমাদের গ্লোবাল লেভেলে পার্সু হবে। আর আপনাদের যারা স্টেক হোল্ডার আছেন, আপনাদের কোন কোন কাজগুলি দরকার আপনারাও নিজেরাও বুঝছেন হয়তো। আপনারা বিগত 20 বছর ধরে কি ধরনের প্রভাব কতটুকু বেড়েছে সব লেভেলে, যদি যারা আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আছেন, ভাইরা আছেন, এনারা এগুলি আমাদের এগুলি প্রচার করবেন যে এই ধরনের ইস্যু এখানে হচ্ছে, এটা অ্যাড্রেস করার জন্য এগুলি করা প্রয়োজন। আসলে এটা আস্তে আস্তে হয়তো হবে, কিন্তু এটা হওয়া উচিত। তা নাহলে আমাদের তো এখানে যে অস্তিত্ব, আমাদের যে 1/3 যদি বাংলাদেশ চলে যায়, তাহলে এটা তো একটা ব্যাপক বড় ধরনের ইস্যু। সেটা আজকে হয়তো যাচ্ছে না, 50 বছর ধরে আমার তো চিন্তা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। আমি তো এখানে হাজার হাজার বছর ধরে আছি, আমি তো আবার হাজার হাজার বছর ধরে আমার পরবর্তী প্রজন্ম এখানে থাকতে চাই, এটা থাকুক। ঠিক আছে? তো আমাদের যার যার লেভেলে আমরা চেষ্টা করব আমাদের কোন কাজ কোথায় কীভাবে করলে ফ্রুটফুল হবে, কোন স্কেলে করা দরকার, এটা আমাদেরকে ওস্টলি কীভাবে এফেক্ট করছে, এই ওস্ট এফেক্ট কমানোর জন্য আমরা কি করতে পারি। আমাদের যে পলিসি মেকিং লেভেলে যে আছেন, আমাদের ট্রাস্ট ফান্ডের যারা আসছেন, ওনারাও একটা সাজেস্ট করবেন, সেখান থেকেও যাবে।
তো আশা করি এই ক্লাইমেট চেঞ্জ যে ইস্যু এটা অ্যাড্রেস করার জন্যে বড় ধরনের যে প্রকল্প এটা আসলে গ্রহণ করা দরকার বা গ্রহণ করা সম্ভব হবে। গ্রহণ করার মাধ্যমে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপক ভিত্তিক ইস্যু বা আমরা যেটা ভীতি পাই, আমরা যেটা একটা ভয়, আগাম একটা ভয় আশা করি এটা মিটিগেট করা সম্ভব হবে। সকলকে ধন্যবাদ। রেলিভেন্স কত, প্রাসঙ্গিকতা, তারপরে ইফেক্টিভনেস কত, কার্যকারিতা এবং এর এফিসিয়েন্সি প্রজেক্ট, এটা আমরা যাচাই করব। টু অ্যাসেস হাউ ফার চেঞ্জেস ক্রিয়েটেড দ্য লাইভলিহুড অফ বেনিফিশিয়ারিজ, যার উপকারভোগী যারা আছেন তাদের জীবন মানের কী পরিবর্তন ঘটেছে এই প্রকল্পগুলো নেওয়ার ফলে। আর the number of go forward scenarios and options in that connection, select the best strategy, এবং আমাদের এই প্রেক্ষিতে আমরা কি কি কর্মকৌশল আমরা পরবর্তীতে অবলম্বন করবো সেটা ফর্মেশন অফ গাইডলাইন টু রেকমেন্ডেশন, আমরা আপনাদের কাছে রেকমেন্ডেশন শুনবো। এবং এই রেকমেন্ডেশনের মধ্যে থাকবে যে আমাদের কাজ করতে যে সমস্ত আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, যেগুলো দুর্বলতা আছে, সবল দিক আছে, যেগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোকে কি মোকাবেলার কি আমাদের কোনো যদি সাজেশন থাকে সেগুলোর বিষয়ে আপনাদের কাছে শুনবো। নেক্সটে আমাদের প্রজেক্টের গ্লাস বরিশাল ডিভিশনে আমাদের দেখিয়েছে, আমাদের একটা পেপার দেওয়া হয়েছে, আমরা যেটা বলেছি যে বরিশালে আমাদের 6টা প্রজেক্ট এখানে আছে, আর এলজিডির 6টা আছে। আর এখানে আমাদের বিভাগভিত্তিক বিভাজনটা দেখানো হয়েছে, আমি স্কিপ করে যাচ্ছি। আমরা যেটা এখানে আলোচনা করব, মোটামুটি মিথস্ক্রিয়ামূলক আলোচনা করব। আমরা অলরেডি ফিল্ডে যেয়ে আমরা কিছু অর্ধকাঠামোবদ্ধ প্রশ্নমালার মাধ্যমে আমরা কিছু প্রশ্নের উত্তর পেয়েছি। তো এখন আমি মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আপনাদের সামনে ফ্লোর ওপেন করার জন্য আমি অনেকগুলো বিষয় আমার কাছে এটা ব্রাইট প্রতিভাত হয়েছে যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই আমরা শুনলাম যে আমরা অপটিমাম মার্জিনে আমরা যেটা দেখা যাচ্ছে যে একটা এমব্যাঙ্কমেন্ট করা দরকার, দেখা যাচ্ছে 1 কিলোমিটার দরকার, সেই জায়গায় হয়তো আমরা খুব নমিনাল একটা দৈর্ঘ্যে করি। নমিনাল দৈর্ঘ্যে করলে হয় কি, আমি যদিও পানি সম্পর্কে এই সমস্ত ইয়েতে অতটা আমার অভিজ্ঞতা নাই, তবে এমনি লেভেন এই এক্সপিরিয়েন্স থেকে বোঝা যায় যে আমি খুবই ভালনারেবল একটা এলাকা সিলেকশন করলাম। যেমন চরবাড়িয়াতে 92.7 মিটার মোটে কাজ হয়েছে, কিন্তু আমি খুব অবাক হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ইয়েতে যত উপকারভোগী হয়েছে, এটা আমাকে খুবই আশ্বস্ত করেছে। যদি এটা এর পুরো দৈর্ঘ্য মিলে যদি একটা কাজটা করা হতো তাহলে কিন্তু আমরা সুফলটা অনেক ভালো পেতাম। এবং ওই যে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে স্বল্প দৈর্ঘ্যে করলে পিসমিল ওয়ার্ক যদি করা হয়, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে যে এর সাস্টেনেবিলিটি কত। সাস্টেনেবিলিটি কিন্তু এটা আশা করা যায় না। তার ওই পানির তোড়ে দেখা যাচ্ছে ওই যেটুকু কাজ করেছে ওটা, তখন প্রশ্ন আসবে যে এটার ইন্টিগ্রিটি কীরকম ছিল, যারা এক্সিকিউট করেছে তাদের জন্য কিন্তু একটা খুব বিব্রতকর অবস্থা তৈরি হয়। আমাদের এরকম আমরা যে 90টা প্রকল্পের মধ্যে আমরা অনেক জায়গায় আমরা ফিল্ড ভিজিট করেছি, আমার কাছে খুবই অবাক লেগেছে যে এত স্বল্প দৈর্ঘ্যের মানে অপটিমাম মার্জিনে না কাজ করে আমি যদি এত স্বল্প দৈর্ঘ্য করি তা আমার পুরো প্রকল্পটাই কিন্তু ঝুঁকির মুখে পড়ে। আর আমার ভালো লেগেছে যে আমি আমাদের এই যে ফেরদৌস ভাই যেটা বলেছেন যে কোনো কাজ আমাদের নৈতিকতার প্রতিফলন থাকতে হবে। নৈতিকতা আমাদের কিন্তু একটা কমিটমেন্ট আছে, আমাদের এই জলবায়ুর তহবিল যেটা আছে এটা কিন্তু জনগণের টাকা। এই জনগণের টাকা যাতে খুব ইফেক্টিভলি ইউজ হয় সেটা আমাদের সবাইকে খেয়াল রাখা। আমি সেই জন্য ওনাকে ধন্যবাদ যাচ্ছি যে
এরকম সততার বিষয়ে অনেকেরই কমিটমেন্ট আছে। উনি সবাইকে অবশ্য দায়ীও করেন নাই। উনি বলেছেন যে আমাদের এই বোধটা সঞ্চারিত করা দরকার সবার মাঝে, যাতে আমাদের কাজের মান ইয়ে হয়। এবং এর কিন্তু উপকারভোগী কিন্তু অনেক সাধারণ মানুষ। আমরা যে দেখেছি কত আকুলতা, মানে আমি সিলেটে গিয়েছি বিয়ানীবাজার, ওখানে মানুষের যে মনে হচ্ছে যে তার সর্বস্ব যদি নদী ভাঙনে সব চলে যায়, একটা মানুষ দেখা যাচ্ছে খুবই তার বিত্তবান লোক, হঠাৎ করে সে পথের ফকির হয়ে গেল। তারপরে এই আর একটা জিনিস আমার কাছে এখানে আলোচনা মনে হয়েছে যে আমাদের এই প্রজেক্টগুলোর দুর্বলতা হচ্ছে যে এক্সিট প্ল্যান নাই। যে আমি প্রজেক্টটা করলাম, করার পরে এই প্রজেক্টগুলোকে পরে কিভাবে আমি এটাকে রিটেন করব। যে কোনো কাজের আমি যত ভালো কাজই করি, কিন্তু এটা পরবর্তী মেনটেন্স যদি না হয়, এটার কাজ কিন্তু আর সেই কাজ থাকবে না, এটা কিন্তু একসময় মুক্ত করে পড়বে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এক্সিট প্ল্যানটা একটা বিশাল একটা ইয়ে আছে। আমি মাননীয় প্রধান অতিথিকে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় আছেন, পরবর্তী যে প্রকল্পগুলো হবে এটার জন্য এক্সিট প্ল্যান থাকে, মানে গাইডলাইন দেওয়া থাকে যে এগুলো করা হচ্ছে জনগণের টাকায়, এটা যেন এর একটা সাস্টেনেবল লেভেল যেন 10-12 বছর অ্যাটলিস্ট টিকে থাকে। তারপর আর একটা হলো ফিজিবিলিটি স্টাডি কিন্তু হয় নাই। এগুলো ছোটো প্রজেক্টে এটার সুযোগ খুব কম। এই ফিজিবিলিটি হলে আমরা কিন্তু অনুধাবন করতে পারতাম যে কী পরিমাণ লোক আমরা কিভাবে উপকৃত হচ্ছি, এটা একটা। আর আমাদের যে ইয়েগুলো পেয়েছি আর কি, যে যেমন নামটা কি, আপনার কোন এলাকা যেন, বাংলাদেশের 1/3 জলমগ্ন হয়ে পড়বে। এটা আমাদের জন্য বিশাল একটা ঝুঁকি বহন করছে। তো সেই পার্সপেক্টিভে আমাদের এই জলবায়ু পরিবর্তনের 6টা থিমের আছে। এটা সম্পূর্ণ যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের HOC, যেটা হাউস অফ কনসালটেন্ট, এবং এই প্রতিষ্ঠান 90টা প্রজেক্টের সমাপ্ত প্রজেক্টের প্রভাব মূল্যায়নের দায়িত্ব পেয়েছে। তা আমি খুবই আনন্দ উপভোগ করছি যে এখানে যারা এই কাজটা এগিয়ে নিয়ে যান, জলবায়ু প্রভাবের নেপথ্যে নায়ক যারা আইস ব্রেকিং পার্সোনালিটি হিসেবে কাজ করেন, যেমন পানি উন্নয়ন বোর্ড, LGED, লোকাল গভর্নমেন্টের যারা আছেন, এনারা কিন্তু খুবই পেছনে থেকে মানুষের প্রতিক্রিয়াটা বুঝতে পারে না, কিন্তু এনারা যে এত সুন্দরভাবে পেছনে থেকে যে তারা যে আমাদের এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করার জন্য যে পদক্ষেপগুলো নেন, সেটা সত্যিই প্রশংসনীয়। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটা প্রেজেন্টেশনে যে আমি মূলত আপনাদের কাছ থেকে আমরা মিথস্ক্রিয়ামূলক আলোচনা করব, যাতে আমরা এই প্রভাব মূল্যায়নে সেই বিষয়গুলো আমরা প্রজেক্টেড করতে পারি। ডেভেলপমেন্ট বোর্ডের 6টা আমাদের প্রজেক্ট আমাদের আছে এখানে বরিশাল জেলায়। আর ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ে আছে স্থানীয় সহকার প্রকৌশলীর, এখানেও 6টা আছে। এবং মিটিগেশন এবং লো কার্বন ডেভেলপমেন্ট, এটা আমাদের থিমেটিক এরিয়া 5, এখানে 2টো আছে। তা আমাদের এখানে যেহেতু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের পেয়েছি, এবং LGEDরও এসছেন, আমরা তাদের কাছে আমরা শুনবো। শোনার আগে আমরা একটু জাস্ট ব্রিফ করব যে আজকে লোকাল লেভেল ওয়ার্কশপ আমাদের এই বরিশাল অঞ্চলে যেগুলো হচ্ছে সেগুলোর বিষয়ে। স্কোপ অফ দ্য অ্যাসাইনমেন্ট আমাদের হলো যে আমাদের এই অবজেক্টিভ কতগুলো আছে, যে অবজেক্টিভগুলো আজকে আসলে যে জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা মূলত প্রধান অতিথি মহোদয় অলরেডি বলেছেন যে আমরা এই 90টা প্রজেক্টের প্রভাব মূল্যায়নের জন্য এসেছি। প্রভাব মূল্যায়নের উদ্দেশ্য হলো যে আমাদের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, কি কি ফ্লজ ছিল, কি কি অসুবিধা ছিল, কি কি সুবিধা আমরা ব্যবহার করতে পারতাম, এই সমস্ত আমরা তারপরে
এখানে যে এই স্ট্রং কিছু পয়েন্ট আমাদের আছে, কিছু উইকনেস আছে, এগুলোকে আমরা ফাইন্ডিংস হিসেবে বের করে পরবর্তী প্রকল্পগুলোকে এরকম গ্রহণ করলে আরও ইফেক্টিভ ওয়েতে আমরা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো। উদ্দেশ্য মূলত এটাই। থ্যাংক ইউ।